শতভাগ লিখে রাখেন, আপনি দুজন সাক্ষী আছেন। ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবে না, উনি কোনো নির্বাচন দিবেন না। এটা যদি কেউ বুঝার না চেষ্টা করেন তাহলে বুঝতে হবে। কারণ মাননীয় প্রধান উপদেষ্টা বারবার বলেছেন বাস্তবায়ন হয়ে যাবে। 80% বাজেট বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের অর্থ কোনো সমস্যা না, সমস্যার বাস্তবায়ন করা। কাজে অর্থের যোগান পাওয়া যাবে, দেশের মানুষ যে খাজনাতে আমাদের এভিডেন্স আছে, এই দেশটাকে ভালোভাবে চালানোর জন্য যথেষ্ট। যদি এই দুটি জায়গায় যদি নিয়ন্ত্রণ আনা যায়, খুব বেশি ক্ষতি হয় না, মূল বসত করে আগুন হয় না। এটা তো আমরা দেখে আসতেছি এই যে আমার জন্মান্তর থেকে। কাজে জুনে নির্বাচন না হওয়ার মতো ঘটনা অনেক ঘটবে আগামীতে, ফেব্রুয়ারিতে। কি কোনো নির্বাচন দিতে এই সরকার আসছে? এই সরকারের দায়িত্ব কি দেশে নির্বাচন দিয়ে একটি সরকার গঠন করা? এই সরকারের কাছে আপনারা নির্বাচন চাচ্ছেন কেন? এই সরকারকে তো আপনারা প্রথম থেকেই বলেছেন সহযোগিতা করবেন, এই সরকার যে যতদিন থাকতে দিবেন। এই সরকার কাছ থেকে নির্বাচন চাইবেন, এই ডিসেম্বরে বলবেন, জুনে বলবেন, আরেকজন বলবে আগামী ডিসেম্বর তো সনে সনে প্রতি বছর ডিসেম্বর আসবে, প্রতি বছর এই জুন আসবে। এই নির্বাচন তো এই সরকার দিতে পারে না, দেওয়ার কোনো সুযোগ নাই, এই সরকার দিবে না। বিকজ তার এজেন্ডা তো অন্যটা। তাকে জনগণ ক্ষমতা দিয়েছে বিকল্প সরকার হিসেবে দেখাতে, যে বাংলাদেশের রাজনীতিবিদদের পাশে বাইরেও দেশের দেশপ্রেমিক আছে যারা দেশে ভালো কিছু করতে পারে। আজকে প্রায় 7 মাস চলে 8 মাস চলে যাচ্ছে এই সরকার চেষ্টা করে যাচ্ছে। কাজে এই সরকার যদি এখন ভালো কিছু দেখাতে পারে, তো জনগণও তো বলতে পারে যে বিপ্লবের করার পরে সরকারকে আনছিলাম, 1 বছর তো ভালো চালাইছে, আরো 5 বছর চালাক, সমস্যাটা কোথায়? কারণ আপনারাই তো বলছেন যে বিপ্লবের ম্যান্ডেট নিয়ে সরকার আসছে। আপনারা সবাই বলছেন যে এই ম্যান্ডেট, বিপ্লবী সরকারের কোনো ম্যান্ডেট লাগে না। যদিও এই সরকার জানি না, আমি তো এত বড় দৃষ্টতা নাই বলার, হয়তো বললে হয়তো বলতে হয়তো বোকামি করেছে। কারণ তারা বিপ্লবী সরকার গঠন না করে সাংবিধানিক সরকার গঠন করলো কেন? এই সাংবিধানিক সরকার গঠন করে সমস্যাটা হয়েছে। যদি সাংবিধানিক সরকার তারা গঠন না করতো, একটা বিপ্লবী সরকার গঠন করতো, তাহলে আজকে এই সমস্যাটা হতো না। কাজে আমি এই সরকারের কাছে নির্বাচন আশা করি না। এবং আমাদের মহাসচিব বলেছেন তত্ত্বাবধায়ক সরকার লাগবে। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারে দিয়ে ইউনূস সাহেব চলে যাবেন, তবে কবে যাবেন সেটা আপনাকে অপেক্ষা করতে হবে। সেটা আমি জানি না, সেটা ডক্টর ইউনূস সাহেব নিজেও জানে কিনা আমি জানি না। সময় এবং অবস্থান বলে দিবে যে উনি কবে যাবেন। তবে এইটা শতভাগ লিখে রাখেন, আপনি দুজন সাক্ষী আছেন। ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবে না, উনি কোনো নির্বাচন দিবেন না। এটা যদি কেউ বুঝার না চেষ্টা করেন তাহলে বুঝতে হবে। কারণ মাননীয় প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। উনি কি বলেছেন? উনি বলছেন নির্বাচন হবে, এবং নির্বাচন গুলো কি হবে, কিসের নির্বাচন হবে সেটা। এবং তিনি এও বলেছেন যে ডিসেম্বরের পরে উনি উনার আগমন কর্মস্থলে চলে যাবেন, যে কাজ উনি ভালোবাসেন। এটা তো উনার বক্তব্য। কাজে নির্বাচন উনি অন্য কোনো সরকারের কাছে ক্ষমতা দিয়ে চলে যাবেন। এখন এই জন্য আগ বাড়িয়ে অনেকে বলতেছেন এই সরকার 5 বছর থাকবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন 5 বছর থাকবে। কারণ যেহেতু উনি কবে চলে যাবে, এই চলে যাওয়ার জন্য দেরি করতেছেন যে 5 বছর থাকুক, থাকলে তাদের সুবিধা হয়। কিন্তু ডক্টর ইউনূস সাহেবের অধীনে নির্বাচন হবে না। প্রধান উপদেষ্টা এই বিষয়টা বারবার পরিষ্কার করেছেন। উনি কথাটা তো কোনো কিছু পরিষ্কার করে বলেন না। উনি বলছেন উনি বা পৃথিবীর সবচেয়ে সেরা খেলোয়াড়। এটা তো আমার কথা না, উনার নিজের বক্তব্য। উনি পৃথিবীর সেরা খেলোয়াড়। কাজে উনার খেলার সঙ্গে এত নস্যি, এলে কিছুই হবে না। উনি দেখেন না জাতীয় সমস্যার চেয়ে আন্তর্জাতিক সমস্যা নিয়ে উনি বেশি ব্যস্ত। উনি আজকে থাইল্যান্ডে যায়, কালকে চীনে যায়, পরশু কাতার যায়। উনি যেখানে ডাকতেছে চলে যাচ্ছে সেখানে। কিন্তু উনি কিন্তু একবারও বরিশাল যায় নাই, উনি কিন্তু একবারও খুলনা যায় নাই, উনি একবারে কিন্তু চট্টগ্রামে যান নাই, উনি কিন্তু এখনো কুমিল্লায় খবর নেন নাই, উনি কিন্তু গ্রামের মানুষের খবর নেন নাই যে ভাই কি অবস্থায় আছেন। উনি তো ওই সময় ওনার নাই। উনি কিন্তু লেকচার রংপুর ইউনিভার্সিটি গিয়া, ময়মনসিংহ ইউনিভার্সিটি গিয়ে লেকচার দেন নাই। উনি পৃথিবীতে লেকচার দেবেন। এগুলো বললেও তো আমাদের জন্য বেয়াদবি হয় রে ভাই। বলবে যে দেখো এই ভদ্রলোক এত বয়স্ক লোক আমাদের মুরব্বীর বিরুদ্ধে কথাগুলো বলতেছে। কিন্তু উনি একদম শ্রদ্ধেয় ব্যক্তি, ওনার কাছ থেকে আমরা স্পষ্ট কথা আশা করেছিলাম, কিন্তু উনি সেই স্পষ্ট রাখেন নাই। তবে আমি মনে করি এই সরকার আগামীতে একটা বাজেট দেওয়ার চেষ্টা করবে, সে বাজেট দিয়ে জনগণের সামনে চমক দেওয়ার চেষ্টা করবে।
কারণ বাজেটের দুইটা জিনিস যদি নিশ্চিত করতে পারেন, একটি হলো শুল্ক এবং কর কমাবেন এবং ব্যয় কমায় আনবেন, তাতে অটোমেটিক্যালি বাজেটের এফিসিয়েন্সি বেড়ে যাবে। আপনারা জানেন যে উন্নয়নে 45% করাপশন হয়, দুর্নীতি হয়, আর কর আদায়ে 35% দুর্নীতি হয়। তুমি যদি কর আদায়ে দুর্নীতি জিরোতে নিয়ে আসতে পারেন এবং এতে যদি ব্যয় যদি 40% 45% জিরোতে নিয়ে আসতে পারেন, তাহলে প্রায় 70-75% 80% এফিসিয়েন্সি বাজেট বাস্তবায়ন হয়ে যাবে। 80% বাজেট বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের অর্থ কোনো সমস্যা না, সমস্যার বাস্তবায়ন করা। কাজে অর্থের যোগান পাওয়া যাবে, দেশের মানুষ যে খাজনাতে আমাদের এভিডেন্স আছে, এই দেশটাকে ভালোভাবে চালানোর জন্য যথেষ্ট, যদি এই দুটি জায়গায় যদি নিয়ন্ত্রণ আনা যায়। আমার মনে হয় এখন সরকার যেভাবে কাজ করতেছে, তাতেই সরকার হয়তো মে মাসে জুন মাসে একটা বাজেট দিবেন। এই বাজেটের পরে বুঝতে পারবেন এই সরকার কদিন থাকবে, এবং এই বাজেটটা যদি সরকার জুৎস একটা বাজেট দিয়ে জনগণকে বুঝাই দিতে পারে যে এই সরকার কাজের সরকার, এই সরকার পারফর্মিং সরকার, জনগণ নির্বাচন নিয়ে এত কিছু চিল্লাচিল্লি করবে না। আর নির্বাচন তো কেউ চাচ্ছে না, জনগণের নির্বাচন নিয়ে মাথা ব্যথা নাই। কাকে নির্বাচিত করবে? আমাকে আবার নির্বাচিত করবে? আমাকে 10 বছর দেখে নাই মানুষ? 10 বছর আমাকে এমপি বানাইছিল না? আমি কেমন বেটা, আমি কি করতে পারবো জনগণের জন্য, এটা আমাকে চিনে না? হ্যাঁ, এখন মামুন ভাই তোকে বলতে পারে ভাই আমাকে তো নির্বাচিত করেন নাই, আমি কিন্তু আক্তার সাহেবের চেয়ে অনেক ভালো হব। তো উনি যদি নির্বাচন চায় তাহলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার নির্বাচন চাওয়ার অধিকার নাই, এবং আমরা চাইতে পারি না, কারণ আমাদের অতীত আছে। আমরা অতীতে কি করেছি সেটা জনগণের সামনে পরিষ্কার আছে। কাজে এখানে বিএনপি যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে একটা অনির্বাচিত সরকার গণতন্ত্রের সঙ্গে যায় না। কাজে নির্বাচন জনগণের অধিকার, সেই অধিকারটা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। জনগণকে কাছে সেই অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচনের দাবি করছে। বিএনপিও নির্বাচনে এত সিরিয়াস না, তাহলে তো বিএনপি আন্দোলন শুরু করে দিত, অসন্তুষ্ট হয়েছে বলে এসে শুরু করে দিত, শুরু করে নাই। কিন্তু বিএনপি বলার চেষ্টা করতেছে যে অনির্বাচিত সরকার গণতন্ত্রের সঙ্গে যায় না, এবং এখানে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় না। কাজেই জনগণ অধিকার প্রতিষ্ঠা করতে একটা নির্বাচন দরকার, এবং সেই নির্বাচনটা কবে দিবেন, কখন দিবেন, এটা বলে দিলে হবে। তো আমার ব্যক্তিগত বিশ্বাস হইল এই সরকার মাননীয় প্রধান উপদেষ্টা জনাব অধ্যাপক ইউনূস সাহেবের অধীনে বা উনি কোনো নির্বাচন দিবেন না বা কোনো নির্বাচন হবে না। এমনকি ডাকসু নির্বাচন হবে কিনা সন্দেহ, কোনো নির্বাচনে হবে না। তাহলে ডিসেম্বর থেকে জুনে কিসের নির্বাচন হবে? উনি যে নির্বাচনের কথা বলছেন বা ওনার সরকার যে বলছেন, আবার ওদিন আমি 31 আত্মহত্যা করে বলবো নির্বাচন হবে না, তখন উনি বলবেন মেজর আক্তার আত্মহত্যা করেছে, অতএব নির্বাচন আর 2 বছর দেওয়া যাবে না। সমস্ত গ্রাউন্ড তৈরি হয়ে যাবে। আমি 31 তারিখে আত্মাহুতি দিব, দেয়া বলবো যে নির্বাচন মানি না, দেশে কোনো নির্বাচন হবে না। তা বাস আমার লাশের উপরে দেওয়া আর 2 বছর সময় বাড়িয়ে যাবে। এগুলো তো রাজনৈতিক খেলা, ট্রিক্স। আমার চেয়ে মাহবুব মামুন সাহেব আরো বেশি ভালো জানে, উনি উকিলের বুদ্ধি, উনি জানে যে শিখায় দেয় ঘরে ঘরে আগুন দিয়া মামলাটা আগুনের মামলা করে নিয়ে, তাহলে জামিন হবে না। বুঝছেন না? এটা তো বুদ্ধি। কাজে নির্বাচনে তারিখ পিছিয়ে দেওয়ার জন্য ওই আত্মাহুতি দেওয়া, ওই বাড়ি ভেঙে ফেলানো, ওই ছাত্রকে মায়েরা ফেলানো, এগুলো তো ঘটাইতে খুব বেশি ব্যাপার না, মামলা সাজাইতে। কাজে আগুন দিয়ে আগুনের কেস হয়ে যাবে। বুঝতে পারছেন না? আগুনের মামলা হলে নাকি জামিন হয় না, তাই না ভাই মামুন ভাই? তো ফলে ওরা শিখায় দেয় উকিল সাহেবরা যে একটা আগুন দিয়া মামলাটা করে নিয়ে আসেন, এবং দেখা যায় আগুনটা কোথায় দেওয়া যায় না, গোয়াল ঘরে। যে ঘরে আগুন দিয়ে পুড়লেও খুব বেশি ক্ষতি হয় না, মূল বসত করে আগুন হয় না। এটা তো আমরা দেখে আসতেছি এই যে আমার জন্মান্তর থেকে। কাজেই জুনে নির্বাচন না হওয়ার মতো ঘটনা অনেক ঘটবে আগামীতে, ফেব্রুয়ারিতে। তাই তো বলে দিছে জামাত যে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বিএনপি বলে, জামাত বলে না এই ফেব্রুয়ারিতে হয় না, আগামী ফেব্রুয়ারিতে হইতে হবে, কারণ এই বর্ষাকালে হবে না। এই ফেব্রুয়ারি যখন দিল না, তখন আগামী ফেব্রুয়ারি যাবে, কষ্ট তৈরি হয়ে যাবে, কারণ তৈরি হয়ে যাবে। এগুলা তৈরি করতে বেশি সময় লাগে না, এগুলো তৈরি করার জন্য সবাই জানে, রাজনীতিবিদরা জানে কিভাবে তৈরি করতে হয়। জামাত কি বিএনপির সাথে থাকবে কিনা এরকম অনেকে সন্দেহ করছেন, যেহেতু বৈঠক হয়েছে। আমার বিএনপির সঙ্গে থাকার কোনো প্রশ্ন, জামাতকে বিএনপির সঙ্গে ছিল কোনদিন আছে, থাকার তো প্রশ্ন ওঠে না। জামাত এবং বিএনপি দুইজন স্বার্থ বিরোধী লোক, তাদের ক্ল্যাশ অফ ইন্টারেস্ট আছে। তারা এক হবে কি করে? তারা তো এক হওয়ার কোনো সুযোগই নাই।
তারা এতদিন বিএনপিকে ব্যবহার করেছে, বিএনপিকে সামনে রেখেছে, কারণ জানে বিএনপিকে সামনে না রাখলে, ঢাল না রাখলে আওয়ামী লীগ একদিনে সমান করে ফেলতো, এক রাখতোই না। বিএনপিকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। এখন তো ঢাল দরকার নাই, এখন বিএনপির তাহলে সামনে খালেদা জিয়ার সাথে কেন দেখা করেছে? কালোকে খালেদা জিয়ার সাথে তাহলে বৈঠক কেন করেছে? কেন করেছে বলেন তো, আপনি বলেন। আমি তো আপনার কাছে জানতে চাচ্ছি। উনি বলে দিয়ে আসছে বাড়াবাড়ি করেন না, বাড়াবাড়ি করলে আপনাকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। উত্তর পাইছেন তো? বুঝছেন কি কেন দেখা করতে গেছিলাম? উনি পরিষ্কার বলে দিয়ে আসছেন, আপনি আপনার ছেলেকে বলেন যা আছে এখানে থাকেন। মানে কারা এটা শিখিয়ে দিয়েছে জামাতকে যে খালেদা জিয়াকে এটা ধমক দিয়ে আসার জন্য? সত্য তো না, সত্য। মানে কারা, জামাতকে কারা শিখিয়ে দিয়েছে? জামাত শিখে দেবো, জামাত নিজে জানে না? জামাত নিজে জামাত কি করে আসতেছে আমাকে বলেন? জামাত কি একবার আহ্বান জানাইছে খালেদা জিয়া দেশে ফিরে আসেন, তারেক রহমান দেশে ফিরে আসেন? একবার আহ্বান জানিয়েছে? তারা একদল করেছে, একসঙ্গে দল করেছে। কতগুলো জিনিস আপনারা রাজনৈতিক, অনেকে বলছে যে ভারতের উদ্যোগে ওনাদের এই বৈঠক। ওই ভারতের উদ্যোগী তো বলা হয়েছে যে তুমি গিয়ে খালেদা বলে আসো, ভারত বলে দিছে যে ধমক দিয়ে আসো যে আর যেন কোনদিন বাংলাদেশে না ঢোকার চেষ্টা করে। এগুলো শুনে রাজনৈতিক বক্তব্যের যে কি কার, কে কারে দিয়ে কি বলায় দেয় শিখায় দেয়, এগুলো বলেন না। এগুলো যার যার রাজনৈতিক স্ট্র্যাটেজি আছে, যার যার রাজনৈতিক সেই সেভাবে খেলে, বুঝতে পারছেন না?